আমাদের যাত্রা হলো শুরু ২৬ জন প্লেয়ারকে নিয়ে এবং অবশ্যই যেই ক্ষণটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে মোমেন্টের জন্য অপেক্ষা করছিলাম যে ফাইনালি এফসি এশিয়ান কাপ ২০২৩-এর জন্য কোন ২৬ জনের স্কোয়াডটা ইগার্স টিম আছে বেছে নেবে এবং সেটা কতটা আমাদেরকে ইমপ্রেস করবে, এবং তার চেয়েও বড় কথা সেই টিমটা আমাদের কতটা স্বপ্ন দেখাবে যে সত্যি যে তিনটে টাফ ম্যাচ আমাদের গ্রুপে রয়েছে সেখানে তারা কত ভালো পারফরমেন্স করবে। সো ওভারঅল সব কিছু নিয়ে কথা বলবো, কবে কবে ম্যাচ রয়েছে, কাদের এগেনস্টে ম্যাচ রয়েছে, সব কিছু মনে করাবো, কোথায় খেলা দেখা যাবে, কোন ২৬ জন স্কোয়াডে এলো, কারা সারপ্রাইজিং এন্ট্রি হয়েছে, কোন কোন ভালো প্লেয়ারকে আমরা স্কোয়াডে দেখতে পেলাম না, সব কিছু নিয়েই কিন্তু কথা বলবো। শুরু করবো ভিডিওটা। ফার্স্ট অফ অল আমাদের ম্যাচ রয়েছে ১৩, ১৮, ২৩। ১৩ তারিখে আমরা খেলবো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ১৮ তারিখে খেলবো উজবেকিস্তানের বিরুদ্ধে, ২৩ তারিখে খেলবো সিরিয়ার বিরুদ্ধে। এবং অস্ট্রেলিয়া উজবেকিস্তান আমাদের থেকে ফার অ্যাহেড র্যাঙ্কিংয়ের টিম, মানে অস্ট্রেলিয়াকে নিয়ে আলাদা করে কিছু বলারই নেই, তারা ওয়ার্ল্ড কাপের টিম। উজবেকিস্তানও এশিয়ান জায়ান্ট, বাট সিরিয়ার ম্যাচটা আমাদের কোথাও পাখির চোখ থাকবে যে ওই ম্যাচ থেকে আমরা যদি পজিটিভ পয়েন্ট আর্ন করতে পারি তাহলে কোথাও পরের রাউন্ডে যাওয়ার একটা রাস্তা থাকবে। বাট দ্যাট ইজ টু মাচ টাফ, কারণ সিরিয়া টিমটাকে যারা রিসেন্ট টাইমে জানে তারা খুব ভালো করে জানে, ওরা কিন্তু বিদেশ থেকে অনেক প্লেয়ারকে নিয়ে এসে নিজেদের দেশে সিটিজেনশিপ দিয়ে ভালো একটা শক্তপোক্ত টিম তৈরি করে নিয়েছে, যেটা আমাদের জন্য একটু হলেও টাফ হতে পারে। দ্বিতীয় বিষয় যে আমরা খেলা দেখব কোথায়, খেলা দেখতে পাওয়া যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে, অর্থাৎ স্পোর্টস ১৮ চ্যানেলে দেখতে পাওয়া যাবে, এবং সম্ভবত জিও সিনেমাতেও ফ্রিতে কিন্তু ম্যাচগুলো আমাদের ইন্ডিয়ার দেখতে পাওয়া যাবে। বাকি ম্যাচ এফসি এশিয়ান কাপেরও সম্ভবত জিও সিনেমাতেই দেখতে পাওয়া যাবে। যেইভাবে আমরা ওয়ার্ল্ড কাপ ফ্রিতে দেখেছিলাম একইভাবে ভায়াকম ১৮ও কিন্তু ইন্ডিয়াতে এফসি এশিয়ান কাপের ব্রডকাস্টিং পার্টনার, তো তারা ফ্রিতেই হয়তো খেলাগুলোকে দেখাবে। এখনও অবধি কোনো রকম পেমেন্টের ব্যাপার সামনে আসেনি, ২ সপ্তাহের মধ্যে কিন্তু টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে। নেক্সট টুর্নামেন্ট কিন্তু হবে কাতারে, এবং টিম আমাদের আপাতত কাতার পৌঁছে গেছে ২৬ জন প্লেয়ার, কোচ, কোচিং স্টাফ, নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ, সব কিছু নিয়ে। কিন্তু সেখানে যে প্রিপারেশন, সেই প্রিপারেশনে আমরা কোনো টিমের এগেনস্টে ম্যাচ খেলবো না, যেখানে আমাদের অপোনেন্টরা কিন্তু অলরেডি তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, তারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে, তারা একটু হলেও বেটার শেপে রয়েছে। সেখানে আমাদের প্লেয়াররা কাল অবধিও প্লেয়াররা যেখানে আইএসএলের ম্যাচ খেলেছে, সেখানে আজ প্লেয়াররা কিন্তু দোহা উড়ে গেছে এবং অলরেডি তারা কিন্তু চলে গেছে দোহাতে। তো এটা আমাদের জন্য একটু হলেও পেছনের দিকে টেনে আনার পয়েন্ট, বাট স্টিল এই টিমটা যেহেতু প্লেয়াররা ফর্মে রয়েছে, ছন্দে রয়েছে, তারা হয়তো খুব তাড়াতাড়ি অ্যাসেম্বল হয়ে আমাদের একটা ভালো টুর্নামেন্ট উপহার দিতে চলেছে। এরপর যদি একটু স্কোয়াডের দিকে নজর দিই, তাহলে অবশ্যই স্কোয়াডটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেখানে কোথাও সারপ্রাইজিং এন্ট্রি হিসাবে ৩ জন প্লেয়ারের কথা আমি বলবো, যাদের রিসেন্ট পারফরমেন্স অতটাও ভালো না, বাট স্টিল তারা কিন্তু টিমের মধ্যে ঢুকেছে। যেখানে অবশ্যই ১ নম্বর হচ্ছে মেহতাব সিং, তার বর্তমান যা পারফরমেন্স সেটা খুব একটা ভালো না, বাট স্টিল টিমের মধ্যে ঢুকেছে। এই জায়গাটা যদি আনোয়ার আলী ফিট থাকতো হয়তো মেহতাব সিংকে ড্রপ করতে হতো, বাট স্টিল মেহতাবের জায়গাতে যদি আরও একজন ইন্ডিয়ান বল প্লেয়িং ডিফেন্ডার সানা তাকে রাখা হতো, আমার মনে হয় সেই ক্ষেত্রে বেটার হতো। নেক্সট যে সারপ্রাইজ এন্ট্রি সেটা অবশ্যই দীপক টাংরি, বলার বাকি রাখে না, কারণ আপাতত তার যা পারফরমেন্স মোহনবাগান জার্সিতে, তার চোট থেকে ফিরে আসার পর কোথাও যে সে ইমপ্রেস করতে পারেনি এখনও অবধি সেটা আমরা সবাই জানি, বাট তার ফিজিক্যাল এবিলিটির জন্য সম্ভবত জায়গা পেয়েছে, এবং যেহেতু এই জায়গাতে জিকসন নেই সেই জায়গাতেই দীপক টাংরি কিন্তু ঢুকেছে। জিকসন থাকলে কখনোই দীপক টাংরি ঢুকতো না, বাট এখানে সবাই মনে করছে দীপক টাংরির বদলে যদি পুইটিয়া থাকতো তাহলে সেটা কোথাও অনেক বেটার হতে পারতো। এবং থার্ড যে ইনক্লুশনটা, যেটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক হচ্ছে, সেটা হচ্ছে উদান্তা সিংয়ের ইনক্লুশন। উদান্তা সিং কন্টিনিউয়াসলি ইগার্স টিমের একটা পার্ট হয়ে থাকে, কখনো ভালো কখনো খারাপ মিক্স পারফরমেন্স দেয়, বাট রিসেন্ট টাইমে উদান্তা সিং কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খুব একটা ভালো কিছু করেনি। সেই জায়গাতে অনেকের এক্সপেকটেশন ছিল যে নন্দকুমার শেখর কোথাও টিমের মধ্যে ঢুকতে পারে। দুটো প্লাস পয়েন্ট নন্দকুমারের ক্ষেত্রে, তার স্কিল, তার রান এবং অবশ্যই তার ফিজিক্যাল এবিলিটি। এই যে দু তিনটে বিষয় রয়েছে নন্দকুমারের ক্ষেত্রে পজিটিভ, সেটাকে এড়িয়ে গিয়েও উদান্তা সিং কিন্তু ফাইনালি টিমে জায়গা করে নিয়েছে। বাট তার পাশাপাশি আরও ২ জন প্লেয়ার আমার মতে তারা কোথাও টিমে কিন্তু জায়গা করতে পারতো। নাম্বার 1 হচ্ছে মোহাম্মদ ইয়াসির। যেহেতু আমরা সাহাল আব্দুল সামাদকে অস্ট্রেলিয়া ম্যাচটা পাবো না, এবং পরের ম্যাচেও কতটা ফিট সাহাল আব্দুল সামাদকে পাবো দের ইজ আ বিগ ডাউট। তো সেই জায়গাতে যদি মোহাম্মদ ইয়াসির থাকতো, ইয়াসির যেমন উইং অপারেট করতে পারে, ইয়াসির অ্যাজ আ নাম্বার 10ও কিন্তু অপারেট করতে পারে। তো ওই জায়গাটা আমার মনে হয় যে আমরা একটু ল্যাকিংয়ে থাকবেন। লাস্ট যে প্লেয়ারটা
যে প্লেয়ারকে আমার মনে হয় টিমে রাখা দরকার ছিল, কারণ এই প্লেয়ারটা থাকা মানে অনেক কিছু প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে রোশন নাওরেম সিং, রাইট ব্যাক লেফট ব্যাক দুদিকেই খেলাতে পারবে। সেকেন্ড থিং হচ্ছে তার যে ডেলিভারিগুলো হয় সেট পিস থেকে, সেটা ফ্রিকিক থেকে হোক, সেটা কর্নার থেকে হোক, এই ডেলিভারিগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিমে খুব কম প্লেয়ারের রয়েছে। লিস্টন রয়েছে, মহেশ রয়েছে, বাট স্টিল রোশন নাওরেমের মধ্যে কিন্তু একটা আলাদা কোয়ালিটি রয়েছে যেটা অন্য কোনো প্লেয়ারের মধ্যে সেইভাবে নেই। এবং আমি কোথাও সারপ্রাইজড যে রোশন নাওরেম সিংকে আমরা দেখতে পেলাম না। তবে হ্যাঁ, কিছু ইমপ্রেসিভ কামব্যাক হয়েছে, যার মধ্যে অবশ্যই প্রীতম কোটালেরটা বলতে হয়। রিসেন্ট টাইমে যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের আমরা ম্যাচ খেলছিলাম তখন প্রীতম কোটাল কিন্তু টিমের সাথে ছিল না। বিক্রম প্রতাপ সিং প্রথমবার কল পেয়েছে, ভালো লাগছে, নতুন প্লেয়ার যাচ্ছে, ইয়াং রয়েছে এবং রিসেন্টলি গোল করেছে, ভালো প্লেয়ার। এই ধরনের কিছু সিলেকশন হয়েছে। রাহুল কেপি হাফ ফিট প্লেয়ার, সাহাল আব্দুল সামাদও হাফ ফিট প্লেয়ার। তো এই হাফ ফিট প্লেয়াররা কতটা সার্ভিস দেবে জানি না, বাট যারা ফুল ফিট ছিল, কোয়ালিটিওয়ালা ছিল, তারা কোথাও কিন্তু ড্রপ হয়েছে। অ্যান্ড তার সাথে আরও একটা স্পেশাল মেনশন করতে হয়, যেটা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে, যে কিয়ান নাসিরেরও কিন্তু রিসেন্ট টাইমে যা পারফরমেন্স, একই সাথে বিক্রম প্রতাপের মতো, কোথাও কিয়ান নাসিরও কিন্তু এই টিমে কল পেতে পারতো। বাট যেটা সেকেন্ড বিষয় বলার রয়েছে টিম নিয়ে, সেটা হচ্ছে যে কোন ক্লাব থেকে কতজন ডাক পেলো। সব থেকে বেশি ডাক পেয়েছে মোহনবাগান থেকে, মানে সব থেকে বেশি প্লেয়ার যাচ্ছে মোহনবাগান থেকে, 7 জন প্লেয়ার, যেখানে মোটামুটি ফার্স্ট টিমেরই বলা চলে যে সমস্ত ইম্পর্টেন্ট প্লেয়াররা চলে যাচ্ছে। তো সুপার কাপ কিন্তু মোহনবাগান যথেষ্ট চাপে থাকবে। এই 7 জন প্লেয়ারকে রিপ্লেস করবে 7 জন ইউথ টিমের প্লেয়ার। এতটা ইজি হবে না তাদের জার্নিটা। তারপর অবশ্যই মুম্বাই সিটি এফসি, তারাও কিন্তু তাদের 6 জন প্লেয়ারকে এএফসি এশিয়ান কাপে পাঠাচ্ছে এবং সেখানে তারাও কিন্তু মারাত্মক লেভেলে সাফার করবে। অ্যান্ড তার পাশাপাশি 3 জন করে প্লেয়ার রয়েছে এফসি গোয়া থেকে, কেরালা থেকে এবং বেঙ্গালুরু থেকে, 2 জন প্লেয়ার রয়েছে ইস্টবেঙ্গল থেকে এবং 1 জন করে প্লেয়ার কিন্তু রয়েছে হায়দ্রাবাদ এবং ওড়িশা থেকে। তো দেখা যাক ফাইনালি কী হয় না হয়। প্রচুর নতুন প্লেয়ারকে আমরা দেখতে চলেছি, প্রায় বোধহয় 17-18 জনের মতো প্লেয়ার রয়েছে যারা প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপে যাবে। এবং শুধুমাত্র আমাদের যে গোলকিপার ইউনিটটা রয়েছে, অর্থাৎ গুরপ্রীত সিং, অমরিন্দর সিং এবং অবশ্যই ভিশাল কাইত, এই 3 জন প্লেয়ারই লাস্ট এশিয়ান কাপে ছিল। দেখা যাক, আমরা ওয়েট করব। 3টে ম্যাচের দিকে আমাদের নজর থাকবে, কত ভালো পারফরমেন্স আমাদের প্লেয়াররা তুলে ধরতে পারে। এই স্কোয়াডটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা শেয়ার করো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে থাকো, যা নিজেদের পছন্দের কমেন্ট রয়েছে, যা কিছু তোমাদের বক্তব্য রয়েছে, ভিডিওটা অবশ্যই পারলে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।